সাউন্ড ওকে আছে? হ্যাঁ, সব কিছু ওকে আছে। আমরা শুরু করে দিই আজকে লেকচার 8। তো গতদিন আমরা এই ইকুয়েশনগুলো পড়ছিলাম, তাই না? তো গ্রাহাম গ্যাস ডিফিউশনে যাওয়ার আগে ডাল্টন আংশিক চাপ সূত্রের আরেকটা টাইপের ম্যাথ আমাদের বাকি আছে। আমরা এটা দেখেছিলাম টোটাল চাপ হচ্ছে আংশিক চাপের সমষ্টির সমান। আংশিক চাপ সমান আমরা দেখেছি মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। কেমন? আংশিক চাপ সমান মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এটার প্রমাণ আমরা লেকচার 7-এ দেখেছি। এরপর পিটি ইকুয়াল কী হয় যখন দুইটা কানেক্টিং থাকে, বয়েলের সূত্র থেকে আমরা এটা প্রমাণ করে আসি, যেহেতু দুইটা গ্রাহামের গ্যাস ব্যাপন ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং বয়েলের সূত্র, এই দুইটার মধ্যে কন্ডিশন হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট। তো P1V1 প্লাস P2V2 ডিভাইড আমরা কী করে দিই? মোট আয়তন করে দিই। আর আংশিক চাপ বের করার ক্ষেত্রে আমরা P1V1 ডিভাইড কী করে দিই? মোট আয়তন V1 প্লাস V2, অথবা আমাকে যদি বলে অন্য একটা পাত্রে নেওয়া হয়েছে ওইটার আয়তন যেটা ওইটা দিয়ে ভাগ করে দিই, অথবা যদি টিউবের আয়তনও দেওয়া থাকে এটা দিয়ে এটাও যোগ করে দিই। ঠিক আছে, টোটাল যা ভলিউম আছে ওইটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। এটার আংশিক চাপ হচ্ছে P2V2তে এটা আছে, ডিভাইড কি হয়ে যাবে বলতো? V1 প্লাস V2। যদি টিউবেরটা থাকে V1 প্লাস V2 প্লাস V3। যদি এভাবে স্টপ কট না থেকে বলে অন্য একটা পাত্রে নিয়ে গেছে, তাহলে ওইটার আয়তন দিয়ে ভাগ হবে। এখানে এটা আমরা দেখেছিলাম কোনো একটা গ্যাসকে, 4 নম্বর সূত্র হচ্ছে কোনো একটা গ্যাসকে যখন পানির উপর সংগ্রহ করা হয় তখন গ্যাসের চাপ যেটা বলে দেয়া আছে এটা কখনোই ইউজ করা যাবে না। আমরা গতদিন দেখেছিলাম আমাদের কি করতে হবে বলতো, কারণ তখন এর সাথে গ্যাসের সাথে কি থাকে, ধরো এটা হচ্ছে পানির উপর সংগ্রহ করেছে, নিচে পানি আছে, তাহলে উপরে ধরো অক্সিজেন গ্যাস সংগ্রহ করা হয়েছে। কেমন? তাহলে এখানে অক্সিজেনও আছে, সাথে কি আছে? জলীয় বাষ্পও আছে। তাহলে এই চাপ যেটা, এটার মধ্যে দুইজনেরই প্রেশার আছে। এটা শুধুমাত্র এখানে যে আমরা প্রেশারটা পাচ্ছি এটা শুধুমাত্র অক্সিজেনের না, এটার মধ্যে কি আছে? O2 আছে, প্লাস পানির কন্টাকে কি আছে বলতো? জলীয় বাষ্প। তাহলে শুধু অক্সিজেনের প্রেশারের জন্য তোমাকে যেই চাপটা দেয়া আছে এখান থেকে কি মাইনাস করে দিতে হবে? জলীয় বাষ্পের চাপ মাইনাস করে দিতে হবে। কেমন? আমরা এই সেটআপটা দেখেছিলাম, তাই না? পটাশিয়াম ক্লোরাইডকে যখন তাপ দিই, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন পাই, এগুলো সলিড, এটা চলে যায় পানির নিম্নমুখী অপসারণ দ্বারা, ওকে কালেক্ট করা হচ্ছে। তো এখন আমরা করব কি, এই টাইপের ম্যাথ করব, একটা বুয়েটের ম্যাথ করব আর একটা সিকিউ করব। কেমন? দেন হচ্ছে আমরা গ্রাহাম গ্যাস ডিফিউশনে মুভ করব। মানে একদম তাড়াহুড়া না, আমি এমনভাবে করাচ্ছি যাতে কোনো পয়েন্ট মিস না যায়। তো দেখো এটা কি বলছে, 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে, 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত চাপে এত মিটার কিউব হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। কোয়েশ্চেনটা একটু দেখো, হাজারি স্যার, গুহ স্যার, দুই স্যারের বইয়েই আছে, কেমন? সব স্যারের বই, অন্য স্যারদের বইও আছে। এবার বলছে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের জলীয় বাষ্পের চাপ এত। তোমরা বলো, ওকে সংগ্রহ করেছে পানির উপর, তাহলে ওর যে চাপটা দেয়া আছে এটা কি ঠিক চাপ দেয়া আছে? এটা কি শুধু মানে দেখো বলছে এত চাপে এত মিটার কিউব হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। যখনই এই লাইনটা দেখেছো এর মানে বুঝেছো ওর প্রেশার যেটা দেয়া আছে এর ভিতর ঝামেলা আছে, এটা পুরোপুরি অন্য, এর মধ্যে জলীয় বাষ্পের চাপও আছে। দেখো তোমাকে জলীয় বাষ্পের চাপ দেয়া আছে, তাহলে তোমার কাজ কি বলো তো? এখান থেকে কি করে দিবা? জলীয় বাষ্পের চাপ মাইনাস করে দিবা। এবার বলছে কি, প্রমাণ অবস্থায় ওই হাইড্রোজেন গ্যাসের আয়তন এবং ভর কত হবে। তো দেখো প্রমাণ অবস্থা বলা মানে এখানে কি দেয়া আছে? T1 দেয়া আছে, এখানে P1 দেয়া আছে। কেমনে দেয়া আছে? এখান থেকে কি মাইনাস হয়ে যাবে? 99.99 মাইনাস কত? 3.27। কেমন? 3.27 কিলোপ্যাসকেল মাইনাস হয়ে গেল। এখানে কি হচ্ছে? V1। প্রমাণ অবস্থায় বলা মানে আমাকে T2 দেয়া আছে, P2ও দেয়া আছে। কেমন? T2ও দেয়া আছে, P2ও দেয়া আছে। তাহলে আমাকে বের করতে বলছে B2 কত। B2 বের করতে পারলে আমি ভর কত এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে একটু দেখো আমি ডেটাগুলো লিখে নিই। T1 দেয়া আছে 17 প্লাস 273, তাহলে হচ্ছে কত? 290 কেলভিন। P1 কত হবে? 99.99 মাইনাস 3.27। এই ছোটো কাজটা আমি পটেনশিয়াল বুয়েটিয়ানেও দিয়েছি, এমনি একাডেমিক পরীক্ষায় দিই, কারণ এটা একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা এই সামান্য ম্যাথটা কিন্তু ভুল করে ফেলে। তো এটা 2-4টা প্র্যাকটিস করলে আর ভুল করবে না। 0.058 মিটার কিউব। তাহলে এবার দেখো তো T2 প্রমাণ অবস্থা বলা মানে T2 কত?
0 ডিগ্রি সেন্টিগ্রেড, এর মানে 273 কেলভিন। কেমন? P2 কত হবে? কিলো প্যাসকেলে যদি লিখি 101.325 কিলো প্যাসকেল। এই চাপ যে এককে, এটা এককে হতে হবে। কেমন? তাহলে V2 আমরা কিসে পেয়ে যাব? মিটার কিউবে পেয়ে যাব। তাহলে P1 V1 এগুলো যদি দেয়া থাকে, আমাদের ইকুয়েশন কি? P1 V1 বাই T1 সমান V2 বাই T2। তাহলে P1 হচ্ছে কত? 96.72। কেমন? 0. T1 হচ্ছে 290 কেলভিন। তাহলে P2 হচ্ছে কত তোমার? 101. B2 বের করব, T2 দেওয়া আছে 273, ঠিক মতো বসাইছি। 96.72 ইন্টু 0.058 ডিভাইড 290, এদিকে 101.325 ইন্টু V2 ডিভাইড হচ্ছে কত? 273, 273। V2 সমান 0. মিটার কিউব। কেমন? এটা হচ্ছে আয়তনটা পেয়েছে। দেখি এবার একটু বলো তো ভর কেমনে বের করবা? একটা অ্যান্সার অলরেডি পেয়ে গেছো তুমি, মানে যেটা একটু কঠিন পার্ট এটা অলরেডি তুমি করে ফেলছো। এবার দেখি বলো B2টা কেমনে বের করবা? যখনই তোমাকে ভর বের করতে বলবে, ভর দেওয়া থাকলে তুমি মূল সংখ্যা বের করবে, আর যখনই তোমাকে ভর বের করতে বলবে তুমি কি বের করে ফেলবা বলো তো? মূল সংখ্যা। ঠিক আছে, আয়তন দেওয়া থাকলে মূল সংখ্যা আমরা কেমনে পাই? কেমনে পাই? মূল সংখ্যা পাই হচ্ছে ওর আয়তনকে মোলার আয়তন দিয়ে ভাগ করে দিব, তাই না? ওর আয়তনকে আমরা কি দিয়ে ভাগ করে দিব? মোলার আয়তন দিয়ে ভাগ করে দিব। এসটিপিতে, ঠিক আছে, প্রমাণ অবস্থায় মোলার আয়তন কত হয়? 22.414 লিটার। যদি এসএটিপি বলতো 24.789 লিটার। কেমন? তাহলে 22.414 লিটার। এটা তো মিটার কিউবে বসিয়েছি, তাহলে লিটারকেও কিসে নিয়ে যেতে হবে? এটা মিটার কিউবে, লিটারকেও কিসে নিয়ে যেতে হবে? মিটার কিউবে। তাহলে 10⁻³ মিটার কিউব। 1 লিটারকে 1000 দিয়ে গুণ করলে চাই সেন্টিমিটার কিউব, বা ml 1000 দিয়ে ভাগ করলে চাই মিটার কিউবে। তাহলে মিটার কিউব ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে মিটার কিউব পার মোল। এটা হচ্ছে 1 মোলের আয়তন, ও মোলার আয়তন পার মোল। তাহলে মোল উপরে উঠে আসলো। টু 2.319 মোল। তাহলে এর ভর কত? 2.319। 1 মোলের ভর হচ্ছে 2 গ্রাম। হাইড্রোজেন বলেছে না, তাহলে 1 মোলের ভর কত? 2 গ্রাম। 4 পয়েন্ট। অথবা তুমি পিভি ইকুয়াল এনআরটি থেকে করতে পারতা। P2 V2 সমান W2 বাই M ইন্টু কি বলো তো? RT2, তাই না? টি দেয়া আছে, পি দেয়া আছে, ভি জানো তুমি, আর এর মান সব দিয়ে তুমি করে ফেলতে পারতো এটা দিও। তাহলে অ্যান্সার কি হলো? গ্রাম। ঠিক আছে, এইটুকু একটু লিখে রাখো, এইটুকু লিখে রাখো। এরপর আমরা সেম আরেকটা ম্যাথ করব। তাহলে হবে কি, আমাদের প্র্যাকটিসটা ভালো হবে, তোমার ম্যাথটা মাথায় থাকবে, তোমাদেরকে ছেড়ে দিলে করবা না। ঠিক আছে, এইচডাব্লিউর জন্য এরকম আরও ম্যাথ আছে, আমি আগে আরও একটা ম্যাথ করাই দিই, তাহলে পুরো সিস্টেমটা তোমার মাথায় ঢুকে যাবে একদম। হয়েছে মনে হয় সবার? ঠিক আছে, এটুকু পজ দিয়ে লিখে নিবা, যেহেতু ক্লাসটা ইউটিউবে যাচ্ছে, এটুকু পজ দিয়ে লিখে নিবা। ওকে, তাহলে দেখো এই কোয়েশ্চেন কি বলছে? 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত চাপে 600 ml অক্সিজেন গ্যাসকে কিসের উপর সংগ্রহ করা হলো? পানির উপর। এটা দেখা মাত্র আমি বুঝছি ওর যে চাপটা দেয়া আছে এটা ঠিক নাই, এর ভিতর ভেজাল আছে, এর থেকে জলীয় বাষ্পের চাপও এর ভিতরে ইনক্লুড করা আছে। ঠিক আছে, এটা যদি অক্সিজেনের চাপ বলেও এটার ভিতর কার চাপ? পানির উপর যেহেতু সংগ্রহ করছে এই অবস্থার চাপ, এর মধ্যে জলীয় বাষ্পের চাপ আছে, তাহলে এখান থেকে জলীয় বাষ্পের চাপ মাইনাস করে দিতে হবে। তাহলে আমাকে T1 দেয়া আছে, P1 দেয়া আছে, V1 দেয়া আছে। এখন বলছে এসটিপিতে ওই গ্যাসের আয়তন এবং ভর কত হবে? তাহলে আমি একটু লিখে ফেলি। T1 হচ্ছে
ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে করে ফেলতে পারো যেহেতু আগের ম্যাথটা করেছো, কেমন? বা একটু পজ দিয়ে নিজেও এটা ট্রাই করতে পারো। আমি তো সলভ করে দিচ্ছি, একটু পজ দিয়ে নিজেও একটু ট্রাই করে নাও, 2 মিনিট একটু নিজে আগে ট্রাই করো। তাহলে 17 প্লাস কত, 273। ইউটিউবের ক্লাসের এটা একটা সুবিধা, তুমি নিজের মতো কন্ট্রোল করতে পারছো। তাহলে P1 হচ্ছে কত, 70 মাইনাস কত, 14.5। B1 কত দেয়া আছে, 600 ml। T2 STB বলেছে, তাহলে 273 কেলভিন। P2 কত হবে এসটিপিতে, 1 ATM, এর মানে 760 মিলিমিটার মার্কারি। কেমন? আমি সেম এককে লিখব, চাপ এখানে যায়, এখানে সেম একক। তাহলে V2 আমি কিসে পাবো, ml এ পাবো। তাহলে দেখো P1 B1 বাই T1 সমান, এটা কি বয়েল এবং জালসের সমন্বয় সূত্র হতে। তো বলতে পারো এটা এই টাইপের ম্যাথ কেমনে, এটা এই টাইপের ম্যাথ কারণ এখানে আংশিক চাপের অ্যাপ্লিকেশন আছে। কেমন? মোট চাপ যেটা দেয়া আছে এর মধ্যে অক্সিজেনের চাপ প্লাস কার চাপ আছে, জলীয় বাষ্পের। ঠিক আছে, এটাই হচ্ছে, সেই জন্য এই টাইপেই রাখা হয় এই ম্যাথটাকে। তাহলে 755 পয়েন্ট, B1 হচ্ছে কত, 600, T1 হচ্ছে কত, 290। এখানে P2 কত দেওয়া আছে, 760। B2 বের করব। সেভেন থ্রি ডিভাইড 290 ইন্টু 760, 755.5 ইন্টু 600 ইন্টু 273 ডিভাইড 760 ইন্টু 290। ওকে, তাহলে V2 আসছে আমার কত, 56। দেখবা এই কোয়েশ্চেনটাই সিকিউতে কেমনে দিয়েছে। ঠিক আছে, তাহলে ভরটা আমি আর বের করে দেখাচ্ছি না, করব, আচ্ছা করে দিই তোমাদের জন্য। তাহলে আয়তন থাকলে, ঠিক আছে, তুমি ভেবেও বলতে পারো 22,414 ml এর ভর হচ্ছে 32 গ্রাম, তাহলে এত ml এর ভর কত, ঐকিক নিয়মেও করতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছো 1 মোল মানে কত, এটা এসটিপিতে বের করেছো তো, তাহলে 22,414 ml এর ভর হচ্ছে 32 গ্রাম, তাহলে এত ml এর ভর কত, এইভাবে করতে পারো। অথবা যদি এইভাবে, আমি এটা করাচ্ছি কেন, যাতে একটু এই কঠিন জিনিসটা একটু প্র্যাকটিসে এসে যায় পরে, তাহলে এটা কাজ দিবে। এই যে কোনো একটা আয়তন পেলে আমরা কি দিয়ে ভাগ করে দিব, মোলার আয়তন দিয়ে। আমি কেন করাচ্ছি, যাতে এই সিস্টেমটা তোমার একটু প্র্যাকটিসে আসে। তুমি চাইলে কিন্তু এটা বিভিন্নভাবে করতে পারছো। ঠিক আছে, তাহলে ওর আয়তন হচ্ছে কত, 561.483 ml। কেমন? আর মোলার আয়তন কত হয়, 22,414। 0.025, ঠিক আছে, 0.025 মল, 32 গ্রাম 1 মোল। কেমন? আগেরটা ছিল হাইড্রোজেন, সেজন্য 2 দিয়ে গুণ করেছি। এখন কে আছে, অক্সিজেন, সেজন্য 32 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি। বুঝতে পারছো তো? এটা 1 মোলের ভর, অক্সিজেনের কত, 32 গ্রাম পার মোলের ভর, 0.8016 গ্রাম। বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষায় অবশ্যই অ্যান্সার আলাদা করে লিখবা। রাসায়নিক পরিবর্তনে যেমন তোমাদের অনেকগুলো এক্সাম নেওয়া হয়েছে, যারা এক্সামগুলো দেওনি ওইটা কিন্তু রিটেক দিতে পারবা। ঠিক এই চ্যাপ্টারও অনেকগুলো এক্সাম নেব, ইচ্ছে করে একটু পরে নিচ্ছি কারণ অনেকে এখন এই চ্যাপ্টার শুরু করেনি। ঠিক আছে, অনেকের কলেজে না থাকে এখনও এই চ্যাপ্টার শুরু করে নেই, জাস্ট একটু পরে নিই, মানে সেজন্য কয়েকদিন পরে দেখবে রুটিন দিয়ে তোমাকে এক্সামগুলো সব নিচ্ছে একদম টপিক ওয়াইজ, মানে এই লেকচারের উপরে প্রথম 3টার উপরে এটা, ঠিক আছে, প্রথম 6টার উপর বা এইভাবে করে ভাগ করে দিবে সম্পূর্ণ চ্যাপ্টারের উপর। এটা আশা করি বুঝতে পারছো। কেমন? এটা বুঝতে পারছো তো? ঠিক আছে, বুঝতে পারছো তো?
ওকে, এবার দেখো লিখে নাও আগে, ঠিক আছে? যারা এখনও শেষ করতে পারো না, আগে কোয়েশ্চেনটা লিখবা, এরপর তাড়াহুড়া করবা না, কোয়েশ্চেনটা লিখে দ্রুত এটা লিখবা একটু পজ দিয়ে, ঠিক আছে? আবার ঘুমিয়ে গেলে হবে না, অনলাইনে ক্লাস করছো ঘুমিয়ে গেলে হবে না, নিজের মধ্যেই কিন্তু এনার্জিটা থাকা লাগবে। দেখো একটা সিকিউ আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই সিকিউটা আসছে দিনাজপুর বোর্ড 21, এই যে দেখো, ঠিক আছে? দিনাজপুর বোর্ড 21 এই কোয়েশ্চেনটা আসছে, খুবই ভালো একটা কোয়েশ্চেন, একদম বই থেকে তুলে দিয়েছে। দেখো এখানে কি আছে, পানি, অক্সিজেন গ্যাস কার উপর সংগ্রহ করছে, তাহলে পানির উপর। ওর T1 দেয়া আছে, ওর P1 দেয়া আছে, বেজালটা তাহলে কার মধ্যে আছে, P1 এ, ওর কি দেয়া আছে, V1 দেয়া আছে। এখন আমরা যে ম্যাথটা করছি, এখন বলছে কি বলতো, এসটিপিতে কত লিটার অক্সিজেন থাকবে এটা নির্ণয় করতে। কেমন, এই যে একদম আমরা যে ম্যাথটা করেছি 600 770 17, এই যে দেখো 600 770 17, ঠিক আছে? জলীয় বাষ্পের চাপ একদম সেমটা, জাস্ট হুবহু উদ্দীপকে তুলে দিয়েছে। বিষয় বুঝছো? তাহলে প্রেশার P1 যেটা আছে 770 থেকে কত 14.5 মাইনাস যাবে, এসটিবি বলেছে, তাহলে T2 273 কেলভিন, P2 কি হবে 760 মিলিমিটার মার্কারি, মানে 1 ATM। তাহলে P1 V1 বাই T1 সমান বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে P2 V2 বাই T2 করে তুমি আয়তন পেয়ে যাবে, আয়তন ml এ আসবে। এখানে বলেছে কত লিটার, তাহলে তোমার কিসে লিখতে হবে, লিটারে লিখতে হবে। কেমন, আমাদের আসছিল কত এটা, তো এটাকে লিটারে লিখবে 0.56, ঠিক আছে? একবার বাসায় নিজে করে ফেলবা, সেম ম্যাথ, তাও একবার নিজে করবা, ঠিক আছে? সেম ম্যাথ। এরপরের ম্যাথটা এটা হচ্ছে নিজেরা করবা, কেমন? এই ম্যাথটা কি করবা, নিজেরা করবা। আমি আরও একটা ম্যাথ দিচ্ছি, বলছে হাইড্রোজেন গ্যাস কি করেছে, পানির উপর সংগ্রহ করেছে। এই ম্যাথটাও নিজেরা করবা। বলছে কোনো গ্যাস পানির উপর সংগ্রহ করা হলো, ওই একই পরিমাণ গ্যাস শুষ্ক অবস্থায় এসটিপিতে 92 ml আয়তন দখল করে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ নির্ণয় করো। কোয়েশ্চেনটা খুব ভালো, ঠিক আছে? আমি স্টার দিয়ে রাখি, নিজেরা করবা, মানে আগেরটাই জলীয় বাষ্পের চাপ দেয়া ছিল, এখন জলীয় বাষ্পের চাপ দেয়নি। তাহলে আমি P1 যখন হিসাব করবো আমি কি লিখবো, P1 সমান হচ্ছে 750 মাইনাস হচ্ছে x মানে কি দিলাম, জলীয় বাষ্পের চাপ, বা কি দিব বলো তো, P of H2O, যেটা তোমার সুবিধা, x দিছে যাতে এটা বারবার লিখতে বড় লেখা না লাগে আর কি। বিষয় বুঝছো? জলীয় বাষ্পের চাপ ধরে নিলাম কত, x। তাহলে P1 V1 বাই T1, এখানে কি দেয়া আছে, T1 P1 V1, এখানে T2 দেয়া আছে, P2 দেয়া আছে, STP বললে V2, তাহলে তুমি কি পেয়ে যাবে বলো তো, x এর মান পেয়ে যাবে। তোমাকে বলছো এটাই, একমাত্র আননোন হচ্ছে এখানে কে বলো তো, x। কেমন, বুঝতে পারছো আশা করি? ওকে, এবার আমরা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র শুরু করব। এর আগে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে তোমাদের আরেকটা সিকিউ একটু HW দিয়ে দিই। বা আমি করাই দিই, যে দেখো, দেখো এই সিকিউটা গতদিন তোমাদের গ নাম্বার করানো হয়েছিল, আজকে ঘ নাম্বারটা একটু করাচ্ছি, কারণ এটা জাস্ট কোয়েশ্চেন চেঞ্জ করেও এটা বিভিন্ন জায়গায় আসছে, কেমন, বিভিন্ন কলেজে বোর্ড পরীক্ষায় এটা আসছে। তো বলছে কি দুইটা পাত্র আছে, এখানে একটা স্টপ কর্ক আছে বা একটা ভাল্ব আছে, টেম্পারেচার দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, এগুলো সব কিছু আছে। বলছে উদ্দীপকের গ্যাস মিশ্রণের চাপ 110 কিলোপ্যাসকেল হলে গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কিনা। বলছে গ্যাস মিশ্রণের চাপ তোমাকে বলে দিছে এত, গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কিনা বিশ্লেষণ করো। কেমনে করবা, একটু বুদ্ধি করে বলো তো কেমনে করবা। কেমনে করবা, ঠিক আছে? এই জায়গায় গিয়ে একটু কমেন্ট করবা, কেমন, এটা কেমনে করবা। তোমাকে এগুলো দেয়া আছে, বলছে গ্যাস মিশ্রণের চাপ এত, গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কিনা, ঠিক আছে? বিশ্লেষণ করতে বলছে, কেমনে করবে এই ম্যাথটা, একদম সহজ। দেখো এখানে তোমাকে দেয়া আছে P1, এখানে তোমাকে দেয়া আছে V1, এখানে তোমাকে দেয়া আছে P2, এখানে তোমাকে দেয়া আছে কি বলতো, V2। আমরা মোট চাপ কেমনে বের করি, P1 V1 প্লাস P2 V2 ডিভাইড মোট আয়তন 425 প্লাস কত 455, আমরা মোট চাপ পেয়ে যাব। মোট চাপ যদি 110 হয়, যেহেতু ডাল্টনের আংশিক চাপ সূত্র আজ থেকে আসছে, যেটা হচ্ছে কি আদর্শ গ্যাস, যেটা মেনে চলে আমরা ধরে নিয়েছি, বিষয় বুঝতে পারছো? তাহলে দেখো তো, যদি ওই মোটচাপ আমাদের হিসাবকৃত মোটচাপ এটাই আসে, তাহলে বলবো হচ্ছে গ্যাসগুলো আদর্শ আচরণ করে। যদি এর কম বা বেশি আসে তাহলে আদর্শ আচরণ করে না, কেমন, আদর্শ আচরণ করে না।
যেমন আমরা একটু লিখি, তোমরা অনেক সময় পড়া পারো বাট সিকিউ দেখে ধরতে পারো না, দেখো কারণ বিশ্লেষণ করতে বলছে, ছোট একটা বিষয়। দেখো P1 কত দেয়া আছে, 82 সেন্টিমিটার মার্কারি, B1 কত দেয়া আছে, 425 ml, এখানে P2 দেয়া আছে কত, 780 মিলিমিটার মার্কারি। এটা যেহেতু সেন্টিমিটারে আছে, এটাকেও সেন্টিমিটারে নিয়ে যাবো অথবা এটাকে মিলিমিটারে নিয়ে যাব। তো আমি কি করলাম, এত মিলিমিটার মানে কত, 78 সেন্টিমিটার মার্কারি, তাই না? 760 মিলিমিটার মানে কত, 76 সেন্টিমিটার। বিষয় বুঝতে পারছো? তো এটা কত হয়, অথবা কি 0.76 মিটার, তাহলে এটা বুঝতে পারছো মনে হয়। এটাকে আমি মিটারেও নিয়ে যেতে পারতাম, 0.82 মিটার, তাহলে এটা হতো কত, 0.78 মিটার। দুইটাকে সেম ইউনিটে রাখতে হবে, এটা সেন্টিমিটার মার্কারি, এটাকে কিসে রাখলাম, সেন্টিমিটার মার্কারিতে। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়, এটা সেন্টিমিটার মার্কারি, সেজন্য এটাকে আমরা কিসে নিয়ে আসলাম, মিলিমিটার মার্কারি থেকে সেন্টিমিটার মার্কারিতে। অথবা দুইটাকে তুমি কিসে নিয়ে যাও, এটাকে 76 দিয়ে ভাগ করে এটিএমে, এটাকে 760 দিয়ে ভাগ করে এটিএমে, তোমার যা খুশি, কিন্তু দুইটা মাস্ট বি ইন সেম ইউনিট, দুইটা সেম ইউনিটে হতে হবে। তাহলে দেখো তো V2 কত দেয়া আছে, 455 ml, গ্যাস মিশ্রণের মোট চাপ। আজকের ক্লাস পর্যন্ত এখান থেকে একদম নিশ্চিত একটা সিকিউ, ঠিক আছে, নিশ্চিত একটা সিকিউ। মোট চাপ পি সমান বা পিটি সমান আমরা কি লিখতে পারি, B1 প্লাস B2। এদেরকে আলাদা কোনো পাত্রে নিচ্ছে, এটা বলে নেই এই টিউবের ভলিউম তোমাকে দেয়া নেয়, না হয় এটাও যোগ করতে। 82 425 প্লাস ইন্টু 455, তাহলে V1 কত হয়, 425 প্লাস 455। তাহলে এটা কত আসছে, 79.93, কেমন, 79.93 কিসে, সেন্টিমিটার মার্কারি। আমার এটা দেওয়া আছে কিসে, কিলো প্যাসকেলে, তাহলে আমি এটাকে কিলো প্যাসকেলে নিয়ে যাই। কিলো প্যাসকেলে নিতে গেলে এটাকে 76 দিয়ে ভাগ করলাম, এটিএমে চলে গেছে, এর সাথে 101.325 গুণ করলাম, কারণ এক এটিএম সমান এত কিলো প্যাসকেল। মানে বুঝছো, এটা দিয়ে ভাগ করলে এটিএমে, এরপর এটা দিয়ে গুণ করলে আবার কি, কিলো প্যাসকেলে। তুমি চাইলে দুই ভাগেও করতে পারো, কোনো দরকার নেই। 78 ইন্টু 455 ডিভাইড 425 প্লাস 455 ml, এত। তাহলে এটাকে আমরা ভাগ করে দিচ্ছি 0.93 ডিভাইড 76, তাহলে এটিএমে চলে গেছে ইন্টু 101.325, 106 কিলো প্যাসকেল। ঠিক আছে, এটা হচ্ছে কি দেখো তো, কিলো প্যাসকেল। এবার তোমার অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে, সিদ্ধান্তটা দিতে হবে। সুতরাং গ্যাস দুটি আদর্শ আচরণ, গ্যাস দুইটি যদি মিলে যেত, দুইটা প্রেশার, এটা যেটা বলছে কোয়েশ্চেন, এটার সাথে ডাল্টন আংশিক চাপ সূত্র থেকে যেটা বের হয়েছে, তাহলে বলতাম আদর্শ আচরণ করবে। সুতরাং গ্যাস দুইটি আদর্শ আচরণ করবে না। ঠিক আছে, এটা ডাল্টন আংশিক চাপ সূত্রকে বা বয়েলের সূত্র থেকেও থিমটা আসছে, এরপর আংশিক চাপ সূত্র করেছে, দুইটাকে মানছে না। তাই গ্যাস দুইটি আদর্শ আচরণ, ভুলে যদি করবে লিখে দাও, 4-এর মধ্যে 2 পাবা। ঠিক আছে, আদর্শ আচরণ করবে না, না। ঠিক আছে, এটা বুঝছো কিনা কমেন্টে জানাবা।
আশা করি বুঝতে পারছো তো? ঠিক আছে, একদম ইজি, কিন্তু একদম ইজি, জাস্ট একটু মনোযোগী হলে, একটু তুমি দেখে ডেটাগুলো একটু চিন্তা করলে সামান্য হয়ে যাবে। আর বাসায় কয়েকটা সিকিউ প্র্যাকটিস করতে হবে, আমি তোমাদের দিয়ে দিব সিকিউর এইচডাব্লিউ বা একটা সাজেশন কী কী করবা, ঠিক আছে? আমি যেটা দিব ওইগুলো করলেই হয়ে যাবে। তোমার নিজের একটা প্র্যাকটিস লাগবে, এটা তো আমি করাই দিচ্ছি, ঠিক আছে? তোমার নিজেরও এই জিনিসটা আবার একটু প্র্যাকটিস লাগবে। তবে দেখবা হচ্ছে পরীক্ষায় আমি যা করাচ্ছি এগুলো থেকে তোমার আসার সম্ভাবনা অনেক বেশি, তুমি দেখবে কলেজে কমন পেয়ে যাচ্ছ। এরপর আমি বলবো হচ্ছে তোমার করতে হবে আরও কয়েকটা, ঠিক আছে? এই চ্যাপ্টার আর 10টা সিকিউ করো, আমি যেগুলো করিয়েছি এর বাইরে আর 10টা সিকিউ করো নিজের মতো করে। তাহলে দেখো এখন আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে, সেভ করে রাখি, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। গ্রাহামস গ্যাস ডিফিউশন, ঠিক আছে? ইংলিশ ভার্সনে যারা আছো ব্যাপন ইংলিশ হচ্ছে ডিফিউশন। গ্যাস ডিফিউশন, ডাল্টনের আংশিক চাপ সূত্রের মধ্যে তোমার শুধুমাত্র টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, আর এখানে টেম্পারেচার এবং প্রেশার কনস্ট্যান্ট। দেখো এটাই বলতে হবে কি, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অথবা আণবিক ভরের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। পরীক্ষার জন্য কেমন ইম্পর্টেন্ট? অনেক বেশি ইম্পর্টেন্ট এই টপিকটাও, ঠিক আছে? আগের টপিকটার মতো এটাও অনেক ইম্পর্টেন্ট, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর পিভি ইকুয়াল এনআরটি সব জায়গায় লাগে, ঠিক আছে? তাহলে কি বলতে হবে? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, এই কথাটা বলতে হবে। গ্যাসের ব্যাপন হার কিসের? আণবিক ভর বা ঘনত্বের কিসের সাথে ব্যস্তানুপাতিক? বর্গমূলের সাথে। আণবিক ভরের কিসের সাথে? বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক, সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ব্যাপন হার, ঠিক আছে? ব্যাপন হারকে আমরা লিখছি কি দিয়ে? রেট অফ ডিফিউশন, ইংলিশ ভার্সন যারা আছো, আর ইজ প্রপোর্শনেট 1/√m। কেমন? আর ইজ প্রপোর্শনেট 1/√m। আবার এটাকে চাইলে আমরা কি লিখতে পারি? যখন টি এবং পি স্থির, পরীক্ষায় পাশে এটা লিখতে হবে, টি এবং পি স্থির, ঠিক আছে? আবার আমরা কি লিখতে পারি? এটা জাস্ট তুমি যে কোনো একটা লিখলেই হবে, 1/√d, ঠিক আছে? যখন টি এবং পি স্থির। কারেন্ট যাতে ঝামেলা না করে, একদম ধরো সকালে উঠে ক্লাস শুরু করছি, কখনো ধরো 6টায়, আজকে যেমন শুরু করেছি 7:30টার দিকে, ঠিক আছে? গতকালটা আরও তাড়াতাড়ি করেছিলাম, তো দেখা যাক, ঠিক আছে? দেখা যাক। হয়েছে এটু? আর দিয়ে বুঝাচ্ছে কি? আর কই থেকে আসছে? রেট অফ ডিফিউশন। আর কই থেকে আসছে? রেট অফ ডিফিউশন। এই টপিক আমরা কেমনে পড়বো? ফার্স্টে থিওরি, সূত্র, এগুলো আমরা এখানে দেখবো, কেমন? এরপর আমরা বইয়ের সাথে মিলিয়ে নিব, ব্যাপনের প্রয়োগটা এমসিকিউতে লাগে এটা দেখবো, ব্যাপন অনুব্যাপনের পার্থক্য, এটা খ নম্বর কোয়েশ্চেনে আসে এবং এটা আমাদের লাগে এমসিকিউর জন্য, ওইটা দেখবো, ঠিক আছে? এরপর আমরা ম্যাথে যাব, কিছু ম্যাথ করে এরপর আমরা কি করব? সিকিউ সলভ করব। বিষয় বুঝতে পারছো? ফার্স্টে থিওরিটা আমি দেখাবো, এরপর বইয়ের সাথে তোমাদেরকে মিলিয়ে দিব, ওইটা প্রয়োগ আরও ছোটো ছোটো এমসিকিউ বই থেকে দেখবো, দেন আমরা ম্যাথগুলো সলভ করব, দেন আমরা সিকিউতে যাব, যাতে আমাদের এমসিকিউগুলোও খুব ভালো, বই জানা থাকলে তোমার এমসিকিউতে কোনো সমস্যা নেই। আর পরীক্ষাগুলো দিবা যেগুলো আমি নিচ্ছি।
ঠিক আছে, দেখো তাহলে আমরা কি পেয়েছি, আর ইজ প্রপোর্শনেট রুট ওভার 1/m, অথবা আর ইজ প্রপোর্শনেট কি বলতো রুট ওভার 1/d, যখন টি এবং পি স্থির, ওটা আর লিখছি না। তাহলে দুইটা যদি গ্যাস হয় তাহলে আমরা কি লিখতে পারি, দুইটা যদি গ্যাস হয়, প্রথম গ্যাসের জন্য আমরা কি লিখতে পারি, R1/R2, মানে দুইটা অনুপাত করে ফেললে এটা সমান কি হবে বলতো, রুট ওভার অফ M2/M1, ব্যস্তানুপাতিক, এর মানে R1 উপরে থাকলে M1 নিচে, R2 নিচে থাকলে M2 কি উপরে, সমান কি হবে বলতো, রুট ওভার অফ d2/d1। ঠিক আছে, d2/d1। M মানে কি, আণবিক ভর বা মোলার ভর, ঠিক আছে। M1 মানে প্রথম গ্যাসের আণবিক ভর, M2 মানে হচ্ছে দ্বিতীয় গ্যাসের আণবিক ভর, d1 মানে প্রথম গ্যাসের জন্য ঘনত্ব, d2 মানে কি দ্বিতীয় গ্যাসের জন্য ঘনত্ব। হয়েছে মনে হয়। এবার এই সূত্রটাকে আমি আরেকটু এক্সপ্লেন করব। তাহলে একটু মুখে বলো, R1/R2 সমান, আগে আমার সাথে মুখে বলো, এইটুকু আগে আমরা মাথায় নিই। R1/R2 সমান রুট ওভার অফ M2/M1 সমান সমান কি বলতো, রুট ওভার অফ d2/d1। R1/R2 সমান রুট ওভার অফ M2/M1 সমান কি হবে বলতো, রুট ওভার অফ d2/d1। R1/R2 সমান রুট ওভার অফ M2/M1 সমান রুট ওভার অফ d2/d1। বয়েলের সূত্র কি ছিল, P1V1 সমান P2V2, বা P1/D1 সমান P2/D2। চার্লসের সূত্র কি ছিল, V1/T1 সমান B2/D2, অথবা D1T1 সমান D2T2। তোমার হচ্ছে এমান্টন সূত্র বা গেলুসাক সূত্র কি ছিল, P1/T1 সমান P2/T2, কেমন। আর অ্যাভোগাড্রোতে এসে বি ইজ প্রপোর্শনেট এন, যেটাকে আমরা V1/N1 সমান B2/N2 বলতে পারি, দরকার হয় না এমনি সাধারণত। আর ডাল্টনেরগুলো তো আমরা আজকেই পড়েছি, ওইখানে কি ছিল, বয়েল চার্লসের সমানে P1V1/T1 সমান P2V2/T2, কেমন একসাথে লিখা রাখবে, PV ইকুয়াল NRT, PM ইকুয়াল DRT, সূত্রগুলো সব একসাথে রাখবা, রেখে পোস্ট দিবা ক্লাস নোটে, ওইটা আমি দেখবো, এটার উপর আলাদা মার্কস আছে। এই চ্যাপ্টারের যত সূত্র সব একটা পেজে বা দুইটা পেজে যার লিখা যেরকম, মানে একসাথে থাকতে হবে, সহজ কথা, যাতে সূত্রগুলো তুমি, কারণ এই চ্যাপ্টারের সূত্র পারলে তুমি অনেকগুলো ম্যাথ পারবা। তাহলে দেখো তো, R1/R2 সমান রুট ওভার অফ M2/M1 সমান রুট ওভার অফ D2/D2। এবার আমাকে বলো ব্যাপন হার কি। ব্যাপন হার কি, এই জিনিসটা হাজারি স্যারের বইয়ে বলে নাই, গুহ স্যারের বই খুব সুন্দরভাবে বলে দেয়া আছে। ব্যাপন হার কি, ঠিক আছে। ব্যাপন হার কি আমি লিখছি, একটু দেখো, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে মাত্রা ও চাপে বা এবং নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে, ঠিক আছে, একক সময়ে ব্যাপিত গ্যাসের আয়তনকে, ইংলিশ ভার্সন যারা আছো, এটা হচ্ছে তোমার রেট অফ ডিফিউশন কি, ব্যাপিত গ্যাসের আয়তনকে ব্যাপন হার বলে। তাপমাত্রা এবং চাপে একক সময়ে, কেমন, এটা বলতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে, এটা হচ্ছে কন্ডিশন। কারণ তাপমাত্রা যদি ভিন্ন করে ফেলো, রেট চেঞ্জ হয়ে যাবে, বিষয় বুঝতে পারছো। চাপ যদি ভিন্ন করো, ব্যাপন বা ডিফিউশনটা প্রভাবিত হবে। বলছে একক সময়ে ব্যাপিত গ্যাসের আয়তনকে ব্যাপন হার বলে, কেমন, ব্যাপন হার বলে। তাহলে দেখো আমি এভাবে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। রেট অফ ডিফিউশন বা ব্যাপন হার আর সমান ব্যাপিত গ্যাসের আয়তন। আয়তন ডিভাইড হচ্ছে কি বলতো, সময়। তাহলে ব্যাপন হারের একক কি? আচ্ছা, ব্যাপন শব্দটা তোমরা এসএসসিতেও পড়েছো। ব্যাপন মানে কি, ধরো আমরা পারফিউম দিলাম, পারফিউমটা ছড়িয়ে পড়ছে। ধরো একটা ফুল আছে, ফুলের সুগন্ধটা শুধুমাত্র ওই জায়গায় থাকে না, বরং এটা কি হয়, ছড়িয়ে পড়ে। ঠিক আছে, ব্যাপন মানে কি, কঠিন তরল বা গ্যাসীয় বস্তু স্বতঃস্ফূর্তভাবে সমভাবে ব্যাপ্ত হওয়ার, ও যে ছড়িয়ে পড়ছে, ব্যাপ্ত হওয়ার ঘটনা, এটাকে বলা হয় ব্যাপন। যারা ব্যাপন বুঝো না, ঠিক আছে, কঠিন তরল বা গ্যাসের মধ্যে কোনো বস্তুর স্বতঃস্ফূর্তভাবে যে ছড়িয়ে পড়ার প্রবণতা, এটাকে বলা হয় কি, ব্যাপন। ঠিক আছে, কোনো একটা গ্যাস রাখলে ও এমন না যে ওপেন রেখে দিলে ও এখানে বসে থাকবে। ঠিক আছে, ও কী হয়, ছড়িয়ে পড়ছে স্বতঃস্ফূর্তভাবে। ঠিক আছে, কেউ ওকে ফোর্স করছে না, ওকে আলাদা প্রেশার দিচ্ছে না, ওকে আলাদা টেম্পারেচার দিচ্ছে না, ও স্বতঃস্ফূর্তভাবেই হচ্ছে। স্যার আয়তন ডিভাইড কি বলো তো, সময়। তাহলে তোমরা আমাকে বলো ব্যাপন হারের একক কী হবে। এটা জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম স্টুডেন্ট আটকায় যায়, অথচ ব্যাপনের এখানে ম্যাথ দিলে ও
কোনো কোথাও আটকাবে না, বিষয়বস্তু এটুকুই আটকে যায়। ব্যাপন হারের একক কি? একক হচ্ছে তাহলে এটার আয়তন, এটার একক কিসে লিখতে পারি? আয়তন হচ্ছে মিটার কিউব বা লিটারে, সময় কিসে লিখতে পারি? সেকেন্ড। তাহলে এটার একক কি হবে? মিটার কিউব পার সেকেন্ড। এখন অনেকে বললা না আমি আয়তনকে লিটারে লিখবো, তাহলে কি হবে? লিটার পার সেকেন্ড। ঠিক আছে, ব্যাপিত গ্যাসের আয়তন, আয়তনকে আমি লিখলাম কি দিয়ে? ভি দিয়ে। আর এটাকে লিখলাম ধরো কি দিয়ে? টি দিয়ে। ঠিক আছে, এটাকে আমি লিখছি পরের লাইনে। তাহলে আর ইকুয়াল আমরা কি লিখতে পারি? ভি বাই টি। কেমন? আর ইকুয়াল আমরা কি লিখতে পারি? রেট ইকুয়াল কি? ভলিউম ডিভাইড সময়। হয়েছে মনে হয় এটুকু। ঠিক আছে, হয়েছে মনে হয় এটুকু। বুঝছো এটা? এর মানে কোনো একটা গ্যাসের কতটুকু আয়তন ব্যাপিত হয়েছে কত সময়ের মধ্যে, ধরো 10 মিনিটে এত আয়তন গেছে, তাহলে আয়তন ডিভাইড আমি কি করে দিলাম? 10 মিনিট, 10 মিনিটকে ধরো সেকেন্ডে নিয়ে গেলাম বা মিনিটেও রাখতে পারি, তখন মিটার কিউব প্লাস মিনিট হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো তো ব্যাপন হার দুইটা গ্যাসের জন্য আমরা যখন কম্পেয়ার করছি, R1/R2 সমান আমি এখন কি লিখতে পারি? R1 সমান বাই R2 সমান আমি লিখতে পারি ব্যাপন হার সমান কি? আয়তন ডিভাইড সময়। ব্যাপন হার সমান কি? আয়তন ডিভাইড সময়। বিষয় বুঝতে পারছো? এখন ধরো দুইটা গ্যাস আছে, একটা গ্যাসের আয়তন বেশি আর একটা গ্যাসের আয়তন কম। ঠিক আছে, V1 এটা হচ্ছে কি? V2। এখন দুইটা গ্যাসকে আমি বললাম হচ্ছে খুলে দিলাম। ঠিক আছে, এখানে খুলে দিলাম, ওপেন করে দিলাম। তো আমি এখন দেখবো হচ্ছে কি বলতো, 2 মিনিটে কোন গ্যাস কত ব্যাপিত হয়। ঠিক আছে, 2 মিনিটে কোন গ্যাস কত ব্যাপিত হয়। এখানে V1 V2 না, ধরো এটা আমি খুলে দিলাম, তাহলে ও ব্যাপিত হয়েছে কি? এই পরিমাণ ধরো ব্যাপিত হয়ে গেছে। ঠিক আছে, এ ধরো ব্যাপিত হয়েছে কি? আরেকটা পরিমাণ। এটা হচ্ছে ব্যাপিত আয়তন V1/V2। ঠিক আছে, কয় মিনিটে? 2 মিনিটে। ঠিক আছে, তাহলে এখানে সময় নিয়েছে, এটা T1, এটাও T2। এক্ষেত্রে সময় নিয়েছে কি? দুইটাই একই, T1 = T2। মানে দেখো টোটাল রাশি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা কম্পারিজন করার জন্য কি করতে পারি? কখনো সময় চাইলে সমান করে দিতে পারি, তাহলে আমাদের কম্পারিজনের প্যারামিটার এটা কমে গেল। অথবা এমন করতে পারি দুইটাকে একই আয়তন ব্যাপিত হতে দিব, এটারও একই আয়তন ব্যাপিত হতে দিব, এটারও সেম আয়তন, ধরো এটারও একটা আয়তন নির্দিষ্ট আয়তন ব্যাপিত হতে দিব। কতটুকু আছে এটা বিষয় না, কতটুকু ব্যাপিত হয়েছে, মানে ব্যাপিত হয়ে চলে গেছে কতটুকু। আবার এই আয়তনটাই ধরে নিলাম হচ্ছে সম্পূর্ণ আয়তনই ব্যাপিত হয়েছে, এটা V1, এটা ধরো কি আছে V2, দুইটার হচ্ছে কি আয়তন সমান। তাহলে এখন দেখবো হচ্ছে এটাতে টাইম কতটুকু লাগছে, ওইটাতে কত টাইম লাগছে। আমি বুঝো নাই, এটাতে গ্যাস আছে, আমি দেখবো হচ্ছে এই ক্ষেত্রে V1 = কি হয়? V2। এখানেও সেম পরিমাণ গ্যাস আছে, সেম আয়তন, পরিমাণ বলছি সেম আয়তন গ্যাস আছে। তো আমি দেখবো এটা ব্যাপিত হতে সময় লাগছে কত। ঠিক আছে, ধরো T1, এটা ব্যাপিত হতে সময় লাগছে কত? T2। কিন্তু এখানে আয়তন সমান। বুঝো নাই? বুঝো না, এখনই বুঝে যাবা। বুঝো নাই, এখনই বুঝে যাবা। ঠিক আছে, দেখো তাহলে একই সময়ে যদি ব্যাপিত হতে দিই, তাহলে T1 T2 কাটা যাবে, তাহলে আয়তন হবে কি? V1/V2। মানে বুঝছো এটা কখন? যদি একই সময়ে তোমার কোয়েশ্চেনে দেখবে একই সময়ে ব্যাপিত হতে দিলে। এবার দেখো যদি একই আয়তন ব্যাপিত হতে দিই, তাহলে V1 V2 কাটা, তাহলে V1 V2 কাটা। দেখো একই আয়তন যদি ব্যাপিত হতে দিই, V1, আমি এখানে লিখি V1/T1, V2/T2। একই আয়তন ব্যাপিত হতে দিলে কি হবে? V1 V2 কাটা। তাহলে এখানে কি হবে দেখো তো? T2/T1, T2/T1। বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, বুঝছো জিনিসটা? তাহলে এটা হচ্ছে কখন? R1/R2 সমান আমরা বলবো V1/T1 সমান V2/T2। আমার সাথে মুখে বলো, R1/R2 সমান V1/T1 আয়তন ডিভাইড সময়, V2/T2 আয়তন ডিভাইড সময়। যদি সময় একই হয়ে যায় তাহলে এটা হবে V1 T1 T2, T1 T2 কাটা যাবে, তখন হবে কি বলতো? V1/V2। যদি আয়তন একই হয়ে যায় তখন V1 V2 কাটা যাবে, তাহলে T1 নিচে নেমে T2 উপরে যাবে, তখন হবে T2/T1। কেমন? তখন হবে T2 এটা হচ্ছে একই আয়তন। একই আয়তন। ঠিক আছে, যদি একই আয়তন দেয়। এবার দেখো আমি সূত্রগুলো সাম করছি। ঠিক আছে, এই সূত্রগুলো সাম করছি। এবার দেখো আরেকটা বিষয় একটু বলে রাখি, এই আয়তনটা আমি তো এখানে একটা কিউব বা ঘনকে চিন্তা করছি। এটা আমি না করে একটা গ্যাস ধরো সিলিন্ডারে আছে, সিলিন্ডার চিন্তা করলে সিলিন্ডারের আয়তন বসে যাবে πr² বা πr²। বিষয় বুঝতে পারছো?
তখন আয়তনটা হবে সিলিন্ডারের আয়তন কেমন, একটা টিউব চিন্তা করলে তাহলে এইটার অংশটা হয় কি পাই আর স্কয়ার, এইটা হচ্ছে কি ধরো এটার লেন্থ এল অথবা কি এইচ, তাহলে এটার ভলিউম কি হয় পাই আর স্কয়ার, এই অংশটা এইচ অংশ জুড়ে আছে পাই আর স্কয়ার এইচ, কেমন পাই আর স্কয়ার এইচ, বুঝো নাই কিছু, কোনো সমস্যা নেই, একটু দেখো ঠিক আছে, একটু দেখো এমনি বুঝে যাবা ঠিক আছে। একটু দেখো R1/R2 সমান আমরা ফার্স্ট পেজে কি জেনেছি √M2/M1, ঠিক আছে। আমরা সূত্র থেকে কি জেনেছি d2/d1, ব্যাপন সূত্রটা থেকে আমরা জেনেছি √d2/d1 কেমন সমান। এখন কি জানলাম নতুন করে, আমরা বেসিক থেকে জেনেছি ব্যাপনহারের বেসিক থেকে আমরা জেনেছি ব্যাপনহার সমান ব্যাপিত আয়তন ডিভাইড কি সময়। ওর সংজ্ঞা থেকে ওর ডেফিনেশন থেকে আমরা জেনেছি ব্যাপনহার সমান কি বলতো ব্যাপিত আয়তন ডিভাইড কি সময়। ভি মানে এখানে ব্যাক না, ঠিক আছে, বি অনেকে এখানে ব্যাক বলে ফেলে, না ব্যাক না, বি মানে কি ব্যাপিত আয়তন, ঠিক আছে, ব্যাপিত আয়তন সমান আমরা কি লিখতে পারি বলতো B1/B2 যদি একই সময় হয়, সমান আমরা কি লিখতে পারি বলতো T2/T1 যদি একই আয়তনে হয়। এটা হচ্ছে ফাইনাল সূত্র আমাদের, এটা হচ্ছে কখন যদি আয়তন হয়, ঠিক আছে, একই আয়তন হয়। এই সূত্রগুলো আমরা যখন লিখছি তাহলে একবার একটু মুখে বলে ফেলো R1/R2 সমান √M2/M1 সমান √D2/D1, R1/R2 সমান √M2/M1 সমান √D2/D1, B1/D1 সমান B1/T1 ডিভাইড কি হলো বলতো B2/T2, ঠিক আছে। তাহলে T1 T2 কাটা গিয়ে B1/B2 আর এখানে কি হবে T2/T1, কেমন। আমাদের কাজ হচ্ছে এখন এখানে মান বসানো। আরেকটা প্যাচ আছে যেটা তোমাদের বইয়ে বলে নেই, হাজারি স্যারের বইয়ে বলা আছে, ম্যাক্সিমাম অনেকগুলো বইয়ে বলে নেই, ঠিক আছে। ম্যাক্সিমাম বইয়ে সব বইয়ে কী করেছে বলতো এই সূত্রটা আমরা যখন করছি প্রেশার কনস্ট্যান্ট টেম্পারেচারও কনস্ট্যান্ট, ঠিক আছে। হাজারি স্যার খুব সুন্দরভাবে লিখছে, দেখো আমি একটু ডিফারেন্সিয়েট করি, খুব সুন্দরভাবে লিখছে হচ্ছে R1/R2 √M2/M1, এটা একটা সূত্র। R1/R2 সমান P1/P2 এরপর √M2/M1, এটা আরেকটা সূত্র। বুঝো নাই দেখো এখানে P1 P2 নাই, কেন নাই, কারণ এটা সমচাপ। এই সূত্রটা হচ্ছে R1/R2 সমান √M2/M1 যখন করব তখন এটা হচ্ছে কিসের সমচাপ, এর মানে চাপ যদি সমান দেয়া থাকে বা বলে দেয় হচ্ছে সমচাপে একই তাপমাত্রা ও চাপে ব্যাপন হার, কিন্তু চাপ যদি ভিন্ন থাকে তখন আমরা কি করব বলতো, ঠিক টেম্পারেচারের ইফেক্ট আছে, এটা নিয়ে আমাদের বইয়ে বলে নেই আর কি, বিষয় বুঝতে পারছো। হাজারি স্যার এই সূত্রটা মেনশন করেছে, পি এর সাথে এটা কি হচ্ছে বলতো সমানুপাতিক, চাপ বাড়ালে তাহলে এটা কি হবে সমচাপ, আর এটা হচ্ছে কি ভিন্ন চাপ, ভিন্ন চাপে ব্যাপন হার। সমচাপ বললে R1/R2 সমান √M2/M1, ভিন্ন চাপ বললে R1/R2 সমান P1/P2 √M2/M1। এটুকু একটু সবাই লিখে রাখো তো, এটুকু একটু লিখে রাখো, জাস্ট আমি আসছি 1 মিনিট।
ওকে, সাউন্ড ওকে আছে। আর বেশিক্ষণ না, 15-20 মিনিট হচ্ছে, তোমাদেরকে কষ্ট দিব, ঠিক আছে? 15-20 মিনিট একটু পরিশ্রম করবা। তো দেখো, আমরা থিওরিটা খাতায় একটু পড়েছি, এবার আমি একটু মূল বই থেকে দেখাই, তাহলে তোমার কনফিডেন্স বাড়বে। এরপর আমি ম্যাথে যাব। আর না হয় আমি এখন ম্যাথে চলে গেলে তুমি পারবা, খুব সুন্দর মনে হবে যে খুব ভালো পড়াচ্ছি, খুব সুন্দর সব কিছুই আছে, কিন্তু দেখবা একটা গ্যাপ থেকে যাবে। ঠিক আছে, একটু মূল বইটা নিয়ে নিই। মূল বই না দেখলে, যেমন এখানে অ্যাটমোলাইসিস এরকম কিছু বিষয় কথা আছে, এগুলো দেখবে তোমার একটা গ্যাপ থেকে যায়। 5 মিনিট আমি মূল বই থেকে ঘুরে আসবো। এই গ্রাফটা দেখিয়ে পারবা তো? নিচের লেখটি কোন সূত্র মান্য করে? এখানে পিভি ভার্সাস পি, বয়লের সূত্র আমরা কি জানি? ভি ভার্সাস পি গ্রাফ, ঠিক আছে? ভি ভার্সাস 1/p গ্রাফ, পিভি ভার্সাস পি গ্রাফ, পি অক্ষের সমান্তরাল, তাহলে এটি কোন সূত্র মান্য করে? বয়লের সূত্র। ঠিক আছে, এখানে বলেছে এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? 24.78 লিটার। বাক্সের যেগুলো হচ্ছে তোমার বক্সে আছে, হাজারি স্যারের এমসিকিউ, এগুলো সবগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? পিভি ইকুয়াল এনআরটি। এসএটিপিতে গ্যাসের চাপ কত? 100 kPa। কেমন? এসএটিপিতে গ্যাসের চাপ কত? 100 kPa। এটা হচ্ছে, এই যে দেখো, পানির উপর গ্যাস সংগ্রহ, এই যে অক্সিজেন গ্যাসকে কার উপর? তখন এখানে অক্সিজেনও আছে, জলীয় বাষ্পও আছে, ঠিক আছে? সেই জন্য যে প্রেশারটা দেওয়া থাকে ওইটা থেকে এফ এফ দিয়ে বুঝিয়েছে জলীয় বাষ্পের চাপ, ওটা মাইনাস করে দিতে হবে। উদাহরণে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু পড়বা নিজেরা। কেমন? উদাহরণে একটা ম্যাথ আছে আংশিক চাপের, একদম ছোট একটা ম্যাথ, তুমি নিজে একটু করবা, ঠিক আছে? পেজ নাম্বার 44, ঠিক আছে? 27 ব্যাচের নতুন বইয়ে পেজ নাম্বার 44। এখন 26 ব্যাচ কেউ যদি ক্লাস করে 1-2 পেজ আগে হবে, 28 ব্যাচ যদি পরে কেউ ক্লাস করে তাহলে কি 1-2 পেজ আগে পরে হবে, জাস্ট এছাড়া আর কিছুই না। এই ম্যাথটা আমি সবসময় পরীক্ষায় দিই, আমি করাচ্ছি না, ইচ্ছে করে করাচ্ছি না, তুমি যাতে নিজ দায়িত্বে করো, তুমি এটা বুঝতে পারো। আংশিক চাপ দেয়া আছে, মোট চাপ দেয়া আছে, তাহলে এই ম্যাথ শতকরা মূলভগ্ন আংশিক চাপ সমান মূলভগ্ন আংশিক মোট চাপ করলে হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো বায়ুমণ্ডলে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। পেজ নাম্বার 45, বায়ুমণ্ডলে, এটা আসছে বিগত বছর মেডিকেল বা ভার্সিটি কোথাও আসছে, দেখো 5 স্টার, একটু খাতায় লিখে রাখো। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? কেউ বলতে পারবা? বলছে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাস আছে, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস আছে, কেমন? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আর্গন আছে। আমরা জানি নাইট্রোজেন আছে কত? 78.08 বা 09%, ঠিক আছে? অক্সিজেন আছে 20.94%, প্রায় 21%, কেমন? আর্গন 0.93%। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এয়ারে বেশি থাকে আর্গন, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এয়ারে বেশি 0.93%, ঠিক আছে? তো কার্বন ডাইঅক্সাইড 0.033%, এগুলো আমরা পড়েছি একদম ফার্স্ট ক্লাসে। তো দেখো বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত জিজ্ঞেস করেছে। তাহলে আংশিক চাপ আমরা কেমনে বের করি? আংশিক চাপ সমান আমরা বের করি ওর এক্সের সাথে মোট চাপ গুণ দিতে হবে। যে কারো আংশিক চাপ বের করতে গেলে ওর এক্সের সাথে মোট চাপ গুণ দিতে হবে। ওর এক্স কত? ও হচ্ছে 78.08 বা 09% আছে, এর মানে 100 মোল থাকলে ও থাকে এত, তাহলে ওর মোল ভগ্নাংশ কত? 0.7808। একটু মোট চাপ কত? 760 মিলিমিটার মার্কারি। তাহলে এই দুইটা গুণ দিলে কত হয়? এটা কলেজে আসলে, বোর্ড পরীক্ষা আসলে এসে জানা যাবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমার চোখে ইকুয়েশনটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে 3.4 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? এটা পরীক্ষা আসলে আবার এখানে করার দরকার নেই, নাইট্রোজেনেরটা বলছে, তাহলে 593.4। এখন আমরা কেমশিফু থেকে তোমাকে দিয়ে দিলাম অক্সিজেনেরটা কত, তাহলে কি হবে? 0.2094 ইন্টু 760। এটা করবা, ঢাকা বোর্ড 16-তে আসছে, কেমন? আমি এখন আর বলে দিচ্ছি না, ঢাকা বোর্ড 16-তে আসছে, কারণ আমি একটু ব্যাপনে চলে যাই। একদম ইজি এটাও। এই ম্যাথগুলো তোমাদের করানো হয়েছে, যে পানির উপর সংগ্রহ করা হলো, ঠিক আছে? এই যে গ্রামের ব্যাপন ও অনুব্যাপন,
পেজ নাম্বার আমি একটু বলে দিই, পেজ নাম্বার হচ্ছে 51। কেমন, পেজ নাম্বার কত? পেজ 51। দেখো, গ্রাহামের সূত্র, গ্যাসের ব্যাপন ও অনুব্যাপন, একটাকে ইংলিশ ভার্সন যারা আছে বলা হয় ডিফিউশন, আর একটাকে বলা হয় কি বলতো, ইফিউশন। ঠিক আছে, একটাকে বলে ডিফিউশন আর একটাকে বলা হয় ইফিউশন। একটু দেখো, বলছে গ্যাসের অণুগুলা দ্রুত গতিতে সবসময় সম্ভাব্য সব দিকে সরল পথে ছোটাছুটি করে, ওরা বসে থাকে না। এর ফলে অণুগুলোর মধ্যে সংঘর্ষ ঘটে এবং বিক্রিয়াবিহীন একাধিক গ্যাস মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে। যেমন বায়ু, বদ্ধ ঘরের কোনো স্থানে সুগন্ধিযুক্ত বস্তু রাখলে কিছুক্ষণ পর দেখা যায় ঘরের সর্বত্র সুগন্ধি ছড়িয়ে পড়ছে, পাওয়া যাচ্ছে। প্রকৃতপক্ষে এইরূপ ক্ষেত্রে সুগন্ধিযুক্ত বস্তুর অণুগুলা গ্যাসীয় অবস্থায় চারদিকে ছড়িয়ে পড়ে ভিন্ন গ্যাসের অণুগুলোর মধ্যে সমসত্বভাবে মিশ্রিত হয়ে থাকে। এরূপ প্রক্রিয়াকে পদার্থের অণুর ব্যাপন বলে। অপরদিকে আবদ্ধ স্থানে অধিক চাপে থাকা গ্যাস অণুগুলা নিজেদের মধ্যে সংঘর্ষ থেকে মুক্ত হয়ে ছিদ্রপথে কম চাপ এলাকায় ভ্যাকুয়াম স্থানে চলে আসে নিঃসরণ বা অনুব্যাপন বলে। আমি একটু পরেই বলছি নিঃসরণটা কি। একটা হচ্ছে ব্যাপন আর একটাকে বলা হয় অনুব্যাপন। কেমন, একটাকে বলা হয় ব্যাপন আর একটাকে বলা হয় কি অনুব্যাপন। একটু দ্রুত বলছিলাম মনে হয়। ঠিক আছে, অনুব্যাপনের কন্ডিশন আছে থ্রো পিন হোল, এর মানে সরু ছিদ্র দিয়ে যেতে হবে। যেমন ধরো সাইকেলের চাকা, ঠিক আছে, পাংচার হলো, এটা হচ্ছে থ্রো পিন হোল, ছোট সূক্ষ্ম ছিদ্র দিয়ে গ্যাসটা কি হচ্ছে বলো তো, বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর মানে প্রেশার ডিফারেন্স আছে, ভিতরে ও অধিক চাপে ছিল। পুলিশ কি করে, ধরো রিক্সা উল্টাপাল্টা জায়গায় দাঁড়ায় থাকলে পুলিশ গিয়ে কি করে দেখবা, গিয়ে তোমার হচ্ছে চাকায় একটা কি করে এমনি করে দেয়, অথবা হচ্ছে কি পিনটা খুলে ফেলে। তখন যে ঘটনাটা ঘটে এটা কিন্তু ব্যাপার না, এটা হচ্ছে নিঃসরণ। ভিতরে গ্যাসটা প্রেশারে ছিল, ও কি হয়ে যাচ্ছে, বের হয়ে আসছে। ঠিক আছে, তো প্রথম কষ্ট লাগতো, ভাবতাম পুলিশ মনে হয় রিক্সাওয়ালাদের উপর অত্যাচার করছে। পরে দেখি না, বাংলাদেশের রিক্সাওয়ালারাও রাস্তায় এমনভাবে দাঁড়ায় অন্য মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেবে। বিষয় বুঝতে পারছো, রোডের উপর অর্ধেক দখল করে দাঁড়ায়, যেটা খুব খারাপ একটা, তাই না? রোড তো ও অর্ধেক দখল করে দাঁড়াতে পারে না। তো পরে দেখলাম যে না, পুলিশের এই কাজটা যুক্তিযুক্ত। ছোটোবেলায় মনে হতো হ্যাঁ পুলিশ অত্যাচার করছে এদের উপর, না, এখন মনে হয় যে ঠিকই আছে, একটা নিয়ম মেনে তো থাকতে হবে ওকে। ও রিক্সা চালাচ্ছে, সব কিছুই ঠিক আছে, বাট একটা নিয়ম মেনে তো ওকে থাকতে হবে। জ্যাম করে ফেলতে পারবে না, রোড দখল করে ফেলতে পারবে না। তাহলে একটু দেখো, বলছে কি ব্যাপনটা কি বা ডিফিউশন কি, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ব্যাপন কি। একটু সবাই বাংলা ভার্সন যারা আছো তোমরা তোমাদেরটা লিখবে, ইংলিশ ভার্সন যারা আছো তোমাদের বই এখানে দেখবা দেয়া আছে। ঠিক আছে, উচ্চ ঘনত্ব বা হাই ডেন্সিটি থেকে কিসে যাচ্ছে বলো তো, লো ডেন্সিটি বা নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন বস্তু হতে পারে, কোনো তরল বস্তু হতে পারে, বা কোনো গ্যাসীয় বস্তুর অণুসমূহ বা কণাসমূহের কি হতে হবে, স্বতঃস্ফূর্ত সমভাবে স্থানান্তর ও পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তুমি ধরো পারফিউম দিলে, এমন না যে তো তুমি মানুষের সামনে গিয়ে গিয়ে ওরা একটু ধরে দেখাও বিষয় পারফিউম দিছে যে তোমার স্মেলটা, বিষয় বুঝতে পারছো? না, আমরা এটা করি না। আমরা কি করি বলো তো, পারফিউম দিছে, পারফিউম নিজেই কি হচ্ছে ওর মতো করে ছড়াই পড়ছে, বা বাসায় কেউ সুগন্ধি রাখলো, এটা এমনিই ছড়াই পড়ছে। তো দেখো উদাহরণ কি দিয়েছে, বদ্ধ ঘরের কোনো স্থানে সুগন্ধিযুক্ত বস্তু দেখলে ঘরের সর্বত্র সুগন্ধি পাওয়া যাচ্ছে, লঘু হয়ে যাওয়ার কারণে তার তীব্রতা অনেক কমে যায়। এই সুগন্ধি কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলে আসে, প্রকৃতপক্ষে সুগন্ধিযুক্ত বস্তুর অণুসমূহ গ্যাসীয় অবস্থায় চারপাশে ছড়িয়ে পড়ে ব্যাপন ঘটে এবং কিছু অণু নাকে প্রবেশ করে, যে কোনো কেউ সে সুগন্ধি পায়। এবার পর দেখো দ্বিতীয় উদাহরণ দিয়েছে, হাজারিসা খুব ভালো লিখেছে এই অংশগুলা। একটি পাত্রে কিছু পানি নিয়ে, সেকেন্ড পেপার হাজারিসার আসলে অনেক ভালো লিখেছে, কোনো মানে এখানে কোনো কথা হবে না। বিষয় বুঝতে পারছো, ফার্স্ট পেপারের চেয়ে আমার মনে হয় সেকেন্ড পেপারটা আসলে অনেক অনেক ভালো লিখেছে। ফার্স্ট পেপারও ভালো লিখেছে, গো স্যারও অনেক ভালো লিখেছে, অন্যান্য স্যাররা দেখলাম ভালো লিখেছে যথেষ্ট। ঠিক আছে, হাজারি স্যারটা বেশি, মানে এক এক স্যারের হয়তো ভাষাটা এক এক রকম প্রকাশ, বাট এটা থিওরির জন্য আমার মনে হয়েছে যথেষ্ট ভালো একটা বই। তো দেখো, একটি পাত্রে কিছু পানি নিয়ে তাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়টি, এখন কেউ না পড়লেও বলবো যে হ্যাঁ কিছু নেই, আসলে যে পড়বে ও দেখবে হচ্ছে বইয়ের মধ্যে অনেক কিছু আছে। কয়েকটি দানা ছেড়ে দিলে দেখা যায় ধীরে ধীরে দানাসমূহের নিকট পানির রং কি হচ্ছে, বেগুনি হচ্ছে। অর্থাৎ KMnO4কে পানিতে ছেড়ে দিলা, ক্রমশ সেই রং সম্পূর্ণ পানিতে ছড়িয়ে পড়ছে। পানিকে তুমি কিন্তু কোনো রকম নাড়াচাড়া করো নাই, এর মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটছে। এখানে KMnO4 এর পারম্যাঙ্গানেট আয়ন সমূহ তরল পানি অণুর মধ্যে ব্যাপন করছে। নিঃসরণের সংজ্ঞা বা ইফিউশন, আগেরটা ছিল কি বলতো, কোনো চাপের প্রভাবে ছিল না, এখন কি বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে, প্রেশার ডিফারেন্স। এর মানে চাকা যখন পাংচার হচ্ছে, ভিতরে হাই প্রেশার আছে, ও কি করছে, থ্রো পিন হোল, সরু ছিদ্রপথ দিয়ে, ঠিক আছে, থ্রো পিন হোল, ইংলিশ ভার্সন যারা আছে এইটা লেখা লাগবে। ঠিক আছে, সরু ছিদ্র দিয়ে কোনো গ্যাসের সজোরে নির্গত হওয়াকে বা বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বা কি বলে বলতো, অনুব্যাপন বলে। কেমন, ইফিউশন। ইফিউশন যদি বলছে বাহ্যিক চাপ ছাড়াও সরু ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যায়, মানে চাপের প্রভাব নেই,
তখন এটা কিন্তু ব্যাপন, এটা কিন্তু নিঃসরণ না। কেমন বলছে কি সিলিন্ডারের ভিতরে অ্যামোনিয়া গ্যাসকে উচ্চ চাপে রাখা হলো, এখন ওই অ্যামোনিয়া সিলিন্ডারে যদি কোনো সূক্ষ্ম ছিদ্র থাকে তবে তা থেকে সজোরে অ্যামোনিয়া গ্যাসের অণুগুলো বের হয়ে আসবে, এটি হলো নিঃসরণ। ঠিক আছে, যেমন দেখো এটা হচ্ছে ব্যাপন। ঠিক আছে, ব্যাপন, এখানে কোনো প্রেশার ডিফারেন্স নেই, এখানে কোনো প্রেশার ডিফারেন্স নেই, ওকে বের হতে তাড়া দেয়া হচ্ছে না। যেমন ধরো ক্লাসে স্টুডেন্টরা আছে, কেমন দরজাটা তো ছোট, পুরো ক্লাসরুমের তুলনায় ধরো একটা অফলাইন ক্লাসরুম আছে, স্টুডেন্টরা আছে, এখানে একটা দরজা আছে, ওরা হচ্ছে বের হয়ে যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে নিজে, এটা হচ্ছে ব্যাপন। এখন আমি পিছনে যাই বললাম হচ্ছে নতুন ব্যাচ আসবে তাড়াতাড়ি বের হও, আরেকটা ব্যাচ ঢুকবে তাড়াতাড়ি বের হও, এর মানে ওদেরকে কি করছি, পুশ করছি। কেমন ওদেরকে কি করছি, পুশ করছি, প্রেশার দিচ্ছে ওদেরকে বের হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তখন এটা হচ্ছে নিঃসরণ। অথচ পিনহোলটা কিন্তু সেম, গেটটা কিন্তু সেম, ঠিক সেম। দেখো এখানে যা গেট আছে এখানে গেটও ধরো সেম, কিন্তু ওকে আমি কি দিচ্ছি, প্রেশার দিচ্ছি, চাপের প্রভাবে হচ্ছে থ্রো পিনহোল দিয়ে, তখন এটাকে আমরা বলছি কি বলতো, নিঃসরণ। কেমন নিঃসরণ। বলছে ব্যাপন, ভেতর এবং বাইরে চাপ সমান, মধ্যবর্তী অ্যাকশন এনার্জি এটা লাগবে না, পাত্রের ছিদ্র ছোট তাই পাত্রের দেয়ালে ব্যাপন ঘটে, নিঃসরণ সম্ভব নয়। গ্যাস পাত্রের ছিদ্র অ্যাকশন এনোমিটারের চেয়ে বড় হয়ে অধিক বাহ্যিক চাপ আছে, এখানে তো ধরো দুইটাই আমি ধরে নিয়েছিলাম হচ্ছে কি বলতো সেম, মানে গ্যাস পাত্রের ছিদ্রটা অণুগুলো কিন্তু প্রেশার আছে সেই জন্য কি নিঃসরণ ঘটে। তাহলে দেখো এই অংশটা পড়বা, কেমন এটা একটু সুন্দর মতো করে পড়বা, ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য, এটা কিসে আসতে পারে, খ নম্বর কোয়েশ্চেন আসতে পারে, এটা কিসে লাগতে পারে, ভাইভাতে লাগতে পারে, তোমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম দিতে যাবা ভাইভাতে এটা লাগতে পারে। ব্যাপন এবং নিঃসরণের মধ্যে তুলনা, এর মানে কিছু পার্থক্য আছে, সম্পর্ক আছে। প্রথম হচ্ছে তুলনার মধ্যে কি বলবা, সংজ্ঞা। উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে কঠিন তরল বা গ্যাসীয় বস্তু অনুসময় বা কণাসময় স্বতঃস্ফূর্ত সমভাবে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। আর এখানে কি বলছে দেখো তো, বাহ্যিক উচ্চচাপের প্রভাবে বলতে হবে কি দিয়ে, থ্রো পিনহোল, সরু ছিদ্র দিয়ে কোনো গ্যাসের অনুসরণ সজোরে একমুখী বের হওয়াকে নিঃসরণ বলে। উদাহরণ দিলা ধরো, দুইটা পার্থক্য চলে গেল। ফুলের সুগন্ধ 22 এটার কি দুর্গন্ধ বাতাসে ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। নিঃসরণ কি, গাড়ির চাকার পাংচার। ঠিক আছে, গাড়ির চাকার টিউবের ছিদ্রপথ দিয়ে নিঃসরণ প্রক্রিয়ায় বাতাস বের হয়ে যায়। এখানে চাপ কি থাকে, এইটা খুব ইম্পর্টেন্ট, ভিতরে এবং বাইরে একই বায়ু চাপ থাকে। আর এখানে নিঃসরণের বেলায় ভিতরে অধিক চাপ, বাইরে কি থাকে, কম চাপ বা ভ্যাকুয়াম অবস্থা থাকে। ব্যাপন হলো, এটা এমনি দেখে রাখো, ব্যাপন হলো গতিতে সমবায়ু চাপে অনুসময় স্বতঃস্ফূর্ত মন্তর প্রক্রিয়া। ঠিক আছে, আর এটা হচ্ছে কি বলতো, দ্রুত চরণ প্রক্রিয়া, কিসের প্রভাবে, অধিক চাপের প্রভাবে। বৃত্তি বা কারণ, পদার্থের কণা বা অনুসময়ের ইতস্তত স্বতঃস্ফূর্ত চলাচলের কারণ, তো এমনি চলাচল করে, কি ঘটে, ব্যাপন ঘটে। গ্যাস পাত্রের ভিতরে, এটার কারণ কি, চাপের পার্থক্যের কারণে নিঃসরণ ঘটে। এখানে কারণ কি, চাপের পার্থক্য, আর এখানে হচ্ছে গ্যাসের অনুসময়ের যে ইতস্তত চলাচলের বৈশিষ্ট্য আছে এটার কারণে ব্যাপন ঘটে। এবার দেখো 1846 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের রসায়নবিদ টমাস গ্রাহাম গ্যাসের অনুব্যাপনের উপর, ব্যাপনের জন্য যা সূত্র অনুব্যাপনও সেম আমরা ধরে নেব, বিশ্বকোষের সব কিছু সেম, অনুব্যাপনের উপর পরীক্ষা নিরীক্ষা করে এক সূত্র উপস্থাপন করেন। গ্যাসের সূত্রটি ব্যাপন ও অনুব্যাপন উভয় ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, বলছে কি স্থির তাপমাত্রা স্থির চাপে কোনো গ্যাসের ব্যাপন হয় ওই গ্যাসের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। R2 সমান √m2/m1, অথবা গ্যাসের ঘনত্ব ভিত্তিক ব্যাপন সূত্র, এটাকে কি লেখা যায়, ব্যাপন কম কি হয় বলতো, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। তো এটা আমাদের সময় স্যাররা যখন পড়াতো বলতে হচ্ছে ধরো বাংলা সিনেমায় দুইজন অ্যাক্ট্রেস আছে, কেমন দুইজন অ্যাক্ট্রেস আছে, ঠিক আছে, দুইজন অ্যাক্ট্রেস আছে, দুইজনে ধরো দৌড়াচ্ছে, স্যাররা যায় খুব সুন্দরভাবে পড়াতো, যাই হোক বিভিন্ন রস মিশিয়ে। তো বলছে কে বেশি দৌড়াবে, কে বেশি দৌড়াবে। ঠিক আছে, ধরো দুইজন অ্যাক্ট্রেস আছে, এর মধ্যে কে বেশি দৌড়াবে। তো আমাদের অ্যাক্ট্রেস না থাকলেও ধরো একটাকে অভি ধরে নিই আর একটাকে ধরো অপূর্ব ধরে নিই, তাই না, না হয় শুভ্র ধরে নিই, কে বেশি দৌড়াবে। ঠিক আছে, কে বেশি দৌড়াবে, এরা বেশি দৌড়াবে, বিষয় বুঝতে পারছো। মানে বলছে যে হালকা লাইটার গ্যাস, যেটা হচ্ছে হালকা গ্যাস বা যেটা হচ্ছে লাইট গ্যাস, যেটা হচ্ছে ভর কম, ও কি হবে, মুভস ফাস্টার, ও দ্রুত দৌড়ায়। কেমন, ও দ্রুত দৌড়ায়। তাহলে এখানে কি হবে দেখো তো, একটা ধরো আমি নিলাম হাইড্রোজেন, আরেকটা নিলাম অক্সিজেন, উল্টা হয়ে গেছে তাই না, এদিকে অক্সিজেন নিলাম, এদিকে কি নিলাম, হাইড্রোজেন নিলাম। তাহলে এটার এম হচ্ছে 2, এটার এম হচ্ছে 32, তাহলে কে বেশি দৌড়াবে, যে হালকা ও বেশি দৌড়াবে, ব্যস্তানুপাতিক। ভর কম হলে মুভস ফাস্টার, কেমন, ওর হার হচ্ছে বেশি হবে। এবার দেখো এটা এমসিকিউর জন্য একটু লিখে রাখো। দেখো গ্যাসের ব্যাপন হার নির্ধারণকারী বিষয় বা ফ্যাক্টর। ঠিক আছে, ফ্যাক্টর।
এখানে দেখবা হাজারি স্যারে যা দেয়া আছে গুহ স্যারের বইয়ে এটাতে আরেকটা স্টেপ জাস্ট বাড়িয়ে দিয়েছে। একটা হচ্ছে গ্যাসের মোলার ভর উপর নির্ভর করে, তোমাকে এমসিকিউতে দিবে, এটা এমসিকিউ ফর এমসিকিউ, গ্যাসের ব্যাপন হার কী কী বিষয়ের উপর নির্ভর করে ফর এমসিকিউ। মোলার ভরের উপর নির্ভর করে আমরা দেখেছি। কিসের উপর ডিপেন্ড করে? ডি এর উপর ডিপেন্ড করে, এম এর উপর ডিপেন্ড করে, ডি এর উপর ডিপেন্ড করে। এরপর গ্যাসের তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে। এটা হচ্ছে একটা পয়েন্ট। চাপমাত্রা নামে কি আছে জানি না, তবে চাপের উপর নির্ভর করে, এটা ধরো 3 নম্বর পয়েন্ট দিলাম। কিসের উপর নির্ভর করে? চাপের উপর। এছাড়া গ্যাসের অনুব্যাপনের ক্ষেত্রে, এটা হচ্ছে অনুব্যাপনের ক্ষেত্রে পিনহোল যেটা আছে, সূক্ষ্ম ছিদ্র যেটা আছে, এটার আকার এবং গ্যাস অণুর আকারের কম বেশি এটার উপর নির্ভর করে, ঠিক আছে। অনুব্যাপনের ক্ষেত্রে কি হয় বলো তো? পিনহোলের সাইজটা ইম্পর্টেন্ট ব্যাপনের ক্ষেত্রে। তাহলে মোলার ভর বা ঘনত্ব, এটা দুইটা পয়েন্ট দেওয়ার দরকার নেই, একটা মোলার ভরের উপরে নির্ভর করে অথবা ঘনত্ব এক পয়েন্টে। এরপর কি? তাপমাত্রা। এরপর কি? চাপ। এরপর কি বলো তো? অনুব্যাপনের ক্ষেত্রে পিনহোলের যে সাইজটা, এটার সাথে গ্যাস অণুর সম্পর্ক এটার উপর নির্ভর করে। এবার দেখো এখান থেকে আমাদের আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে ব্যাপনের প্রয়োগ। ব্যাপন হারের সাথে কোনটি সম্পর্কযুক্ত? ঠিক আছে, গ্রাম কই আণবিক ভর, ঠিক আছে। ব্যাপন হারের সাথে কোনটি সম্পর্কযুক্ত? মোলার ভর আর কি, মোলার ভর বা গ্রাম আণবিক ভর, ঠিক আছে। মোলার ভর বা মোলার ভরের সাথে বা আণবিক ভরের সাথে, ঠিক আছে, বা গ্রাম আণবিক ভরের সাথে এটা সম্পর্কযুক্ত। আর 1/r2 সমান √m2/m1, এটাই হলো ব্যাপন সূত্রের মূল কথা। তাহলে এবার দেখো এটা প্রয়োগটা কি, এটার প্রয়োগটা কি? তুমি আমাকে বলো তো ব্যাপন সূত্র, বা জিজ্ঞেস করতে পারো আপনি যে পড়াচ্ছেন খুব ভালো কথা, বা ব্যাপন সূত্রের একটা প্রয়োগ মানে এটাকে আসলে আমরা অ্যাপ্লাই করি কই? কেউ বলতে পারবে এটাকে আমরা অ্যাপ্লাই করি কই? বই তো চলে গেল। কেউ কি বলতে পারবে আমরা এটাকে অ্যাপ্লাই করি কই? এটা প্রয়োগ কই? খুব ভালো একটা প্রয়োগ আছে, ঠিক আছে, খুব ভালো একটা প্রয়োগ আছে, আমি তোমাকে একটু বলি। ধরো হাইড্রোজেনের আইসোটোপ 3টা, কেমন, বা অক্সিজেনের আমি 3টা আইসোটোপ নিলাম, আরও বেশি আছে আমি 3টা নিলাম। হাইড্রোজেনের ধরো 3টা আইসোটোপ, এদেরকে, এরা 3জন একসাথে আছে, এদেরকে আলাদা করবা কেমনে? এর এম হচ্ছে 1, এর মোলার ভর হচ্ছে 2, এর মোলার ভর হচ্ছে কত? 3, ঠিক আছে। বা অক্সিজেনের আমরা 3টা আইসোটোপ নিলাম, বা নিয়নের 3টা আইসোটোপ নিলাম, হাজারি স্যার নিয়নের এক্সাম্পলটাও দিয়েছে। আলাদা করবা কেমনে? এদেরকে দৌড়াতে দিবা, এর মানে এটা ডিফিউজ হবে। ডিফিউজ হলে সবচেয়ে হালকা কোনটা? এইটা, এটা বেশি দৌড়াবে, এটা আগে আগে পচে যাবে, ঠিক আছে। এটাকে আলাদা করে ফেললাম। এরপর এটা হচ্ছে দৌড়াবেই না বলতে গেলে, এটা অনেক কম দৌড়াবে, এটা মাঝামাঝি দৌড়াবে। বিষয় বুঝতে পারছো? তাহলে আইসোটোপ পৃথকীকরণে আমরা কি করতে পারি বলো তো? ব্যাপন সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, ব্যাপন সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো দেখো ভিত্তি করে বিভিন্ন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। প্রয়োগ কি? বিভিন্ন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। ধরো একটা জানা গ্যাসের আণবিক ভর তুমি জানো, আর একটা অজানা গ্যাসের আমরা আণবিক ভর বের করতে পারবো বা ঘনত্ব নির্ণয় করতে পারবো। উপাদান সময়ের পৃথকীকরণ বা গাঢ়ীকরণ সম্ভব। গ্যাস মিশ্রণ থেকে কোনো একটি গ্যাস পৃথক করাকে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাস মিশ্রণ থেকে কোনো একটি গ্যাস পৃথক করাকে অ্যাটমোলিসিস বলে। সবাই একটু লিখে রাখো অ্যাটমোলিসিস কি, সবাই একটু লিখে রাখো অ্যাটমোলিসিস কি। এটা আমার চোখে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমি অফলাইনে বারবার দিই কিন্তু পরীক্ষায় কখনো আসে না, মূল পরীক্ষায় কখনো আসে না। আমি দিই এর কারণ বিপদে, এইসব কোয়েশ্চেন বিপদে। একবারে দেখবা তোমার 1 নাম্বার, যখন মেডিকেলে 1 নাম্বার কত ইম্পর্টেন্ট, বুয়েটে 1 নাম্বার কত ইম্পর্টেন্ট, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। অ্যাটমোলিসিস, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস মিশ্রণ থেকে কোনো একটি গ্যাস পৃথক করাকে কি বলে? অ্যাটমোলিসিস বলে। কয়লা খনিতে মিথেন গ্যাসের উপস্থিতি সতর্কতামূলক যন্ত্র মিথেন গ্যাসের ব্যাপন ধর্ম প্রয়োগ করে। প্রয়োগ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়, দেখো বলছে সবচেয়ে উল্লেখযোগ্য আধুনিক প্রয়োগ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে একই মূলের বিভিন্ন আইসোটোপ পৃথকীকরণ। যেমন এখানে একটা কথা বলেছে, খুবই সুন্দর একটা কথা বলেছে, কেমন, আমি এটা একটু পড়ে শোনাচ্ছি তোমাকে। দ্বিতীয় মহাযুদ্ধের সময়, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি, ইউরেনিয়াম ধাতুকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাসে রূপান্তর করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ইউরেনিয়াম 2টা আইসোটোপ 238 থেকে 235 আইসোটোপকে পৃথক করা হয়। 235 দ্বারা পারমাণবিক বোমা তৈরি করা হয়।
কেন পৃথক করেছে? কারণ এটা দ্বারা পারমাণবিক বোমা তৈরি করবে, যা হিরোশিমার উপর নিক্ষিপ্ত হয়। আমরা জানি হিরোশিমা নাগাসাকিতে 6 আগস্ট 9 আগস্ট, আমি গুণগত রসায়নেও যখন তেজস্ক্রিয়তা পড়িয়েছিলাম এটা বলেছি, একটা লিটল বয় আর একটা ফ্যাট ম্যান এগুলোকে ফেলা হয়েছিল। ঠিক আছে, বর্তমানেও পারমাণবিক শক্তিধর রাষ্ট্রসমূহ বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের পৃথকীকরণ ও গাড়ীকরণ কাজে এই গ্যাস ব্যাপন সূত্র প্রয়োগ করে। প্রকৃতিতে ইউরেনিয়ামের আইসোটোপ আছে 235, 0.7%, 238 যেটা, এটা অনেক বেশি আছে, 99.3% মিশ্রিত অবস্থা থাকে। নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে কেবল কি হয়? এটা হচ্ছে ভালো দিক। পাওয়ার স্টেশনে যখন ব্যবহার করছে জ্বালানি, এটা হচ্ছে বিজ্ঞানের ভালো দিক। আর হিরোশিমা বা নাগাসাকিতে যে বম্বিং করেছিল এটা হচ্ছে কি বলতো, বিজ্ঞানের খারাপ দিক। কেমন? একটা হচ্ছে সৃষ্টিশীল কাজ আর একটা হচ্ছে কি ধ্বংসাত্মক কাজ। তো বলছে ব্যবহৃত হয়। এখন এটাকে পৃথক করছে কেমনে? তোমরা বুঝো না অ্যাটমোলাইসিস জিনিসটা কি। অ্যাটমোলাইসিস হচ্ছে মিশ্রণ থেকে কোনো একটি গ্যাসকে পৃথক করা। গ্যাস মিশ্রণ থেকে কোনো একটি গ্যাসকে ব্যাপন প্রক্রিয়ার ভিত্তিতে পৃথক করাকে অ্যাটমোলাইসিস বলে। ঠিক আছে, অ্যাটমোলাইসিস বলে। ঠিক আছে, বুঝো নাই। দেখো, ধরো ইউরেনিয়াম 235 আছে, ইউরেনিয়াম 238 আছে। তোমরা বলো কে বেশি দৌড়াবে? তোমরা বলো কে বেশি দৌড়াবে, 235 নাকি 238? কে বেশি দৌড়াবে? 235 বেশি দৌড়াবে নাকি 238? কে বেশি দৌড়াবে, 235 নাকি 238? একটু কমেন্ট করবা এই সময়, কেমন? ইউটিউব আমি তোমার কমেন্ট দেখবো, যাও। ঠিক আছে, তুমি একটু কমেন্ট করবা কে বেশি দৌড়াবে, 235 নাকি 238? ঠিক আছে, কে বেশি দৌড়াবে, 235 নাকি 238? ঠিক আছে, সবাই বলতে পারছো যে এটা হালকা, ওইটা কি হবে, বেশি দৌড়াবে। আসলে কেউই দৌড়াবে না। কেন বলো তো? দুইটাই তো সলিড, ও দৌড়াবে এটা কই? বিষয়বস্তু দুইটাই তো কি সলিড, এটাও সলিড এটাও সলিড, এটা কি কেউই দৌড়াবে না। সেই জন্য ওকে আমরা কি করছি, ফ্লুরিনের সাথে আগে বিক্রিয়া দিয়ে কিসে রূপান্তর করছি, ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড। কিসে রূপান্তর করছি, ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড। সেম ফ্লুরিনের সাথে বিক্রিয়া দিয়েছে, কিন্তু এখানে ইউরেনিয়াম আছে 235, এখানে আছে 238। তাহলে এটা কি লাইটার গ্যাস, বা এটা হচ্ছে কি বলতো হালকা গ্যাস। এটা হচ্ছে কি হালকা, ঠিক আছে, এটা হচ্ছে লাইটার গ্যাস, হালকা গ্যাস। তাহলে এটা কি করবে বলতো, মুভস ফাস্টার। লাইটার গ্যাস যেটা, এটা কি করবে বলতো, মুভস ফাস্টার, এটা দ্রুত দৌড়াবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, পৃথক করতে পারবো। পরে এখান থেকে আমরা ইউরেনিয়াম 235কে এক্সট্রাক্ট করে নিলাম। বুঝছো? এই যে প্রসেসটা, ওরা একটা মিশ্রণ ছিল, এখান থেকে দুইজনকে পৃথক করছে, এটাকে বলা হচ্ছে কি অ্যাটমোলাইসিস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বলতো, অ্যাটমোলাইসিস। গ্যাস মিশ্রণ হতে ব্যাপন প্রক্রিয়ায়। হাজারি ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে এটার একটা আধুনিক প্রয়োগ নিয়ে একটা প্যারা লিখছে। কেমন? দেখো, তাহলে গ্যাস মিশ্রণ থেকে ব্যাপন প্রক্রিয়ায় উপাদানসমূহ পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় কি বলতো, অ্যাটমোলাইসিস। অ্যাটমোলাইসিস। ব্যাপন কিসের উপর নির্ভর করে? ঘনত্বের উপর, মোলার ভরের উপর, তাপমাত্রার উপর, চাপের উপর, এরপর অনুব্যাপন বা নিঃসরণের ক্ষেত্রে পিনহোল এবং গ্যাস কণার সাইজের উপর নির্ভর করে। এবার দেখি আমাদের সূত্রগুলো মনে আছে কিনা। ঠিক আছে, থিওরিতে আর কিছু নেই, দেখি আমাদের সূত্রগুলো মনে আছে কিনা। R1/R2 সমান √M2/M1 সমান √D2/D1 সমান কি লিখতে পারি আমরা, ব্যাপন হাত থেকে V1/T1 সমান V2/T2 সমান আমরা কি লিখতে পারি, V1/V2 একই সময় হলে, যদি একই আয়তন হয় T2/T1, আমরা এটা লিখতে পারি। কেমন? এবার দেখো ব্যাপনের ম্যাথে আমরা চলে যাচ্ছি। কি বলছে দেখো, একটি সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে। এরপর আমরা কি জানি, R1/R2 সমান √M2/M1 সমচাপে, ভিন্ন চাপে হলে R1/R2 সমান P1/P2 √M2/M1। কেমন? তখন যদি ভিন্ন চাপ হয় প্রেশারটাও কনসিডারেশনে আসবে, বিবেচনায় আসবে। সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে, এর মানে অনুব্যাপনের কথা বলছে। থ্রো পিন হোল 100 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ইংলিশ ভার্সন যারা আছো তোমাদের হাজারি স্যারের বইয়ে এটা পাবা। ঠিক আছে, এ নামক গ্যাসটি, এ নামে বলছে কোন একটা, এর মানে এটা একটা অজ্ঞাত গ্যাস। বলছে এ গ্যাসের আণবিক ভর কত? ব্যাপনের আমরা একটা একদম ফার্স্ট প্রয়োগে লিখেছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয়। এই যে দেখো, তাহলে এ গ্যাসটি 290 সেকেন্ডে সম্পূর্ণ ব্যাপিত হয়। একই অবস্থায় কি বলেছে, একই আয়তন। এখানে কি সেম বলো তো, আয়তন সেম। এখানে কি সেম বলো তো, আয়তন সেম। B1 = B2। কার্বন ডাইঅক্সাইড গ্যাস,
ঠিক আছে, এটার আয়তন ছিল 100 cm কিউব, এটাও কত 100 cm কিউব। ঠিক আছে, এটা T1 ব্যাপিত হওয়ার সময় লিখছে T1। এবার বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে এটা সেকেন্ড গ্যাসের কি দেয়া আছে তোমাকে M2, কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কত 44। ঠিক আছে, তাহলে এটার ব্যাপিত হতে সময় লাগে T2। তাহলে বের করতে বলছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত, এর মানে M1 সমান হোয়াট বা Ma সমান হোয়াট। মানে বুঝছো, প্রথম গ্যাসের আণবিক ভর দেয়া নাই, ব্যাপিত হওয়ার সময় দেয়া আছে, দ্বিতীয় গ্যাসের আণবিক ভরও দেয়া আছে, নামও দেয়া আছে, ব্যাপিত হওয়ার সময়ও দেয়া আছে, তোমাকে বের করতে বলছে আণবিক ভর কত। তাহলে R1/R2 সমান আমরা কি লিখতে পারি, root over of তাহলে এখানে দেখো তো কি আছে, কি হবে V1/T1 সমান V2/T2। আমি যদি একদম পুরা লিখি, এখান থেকে V1 V2 কাটা, তাহলে কি থাকে T2/T1। তাহলে এখান থেকে হবে কি T1। ঠিক আছে, তাহলে M2 কত 44, M1 বের করব, T2 কত, সময় দেওয়া আছে 230, একটু দ্রুত বলছিলাম মনে হয় তাই না। T1 কত দেয়া আছে 290, সুতরাং M1 সমান কত আসবে 230/290। কেমন যেটা পেয়েছি ওটাকে আমি কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, 44কে ওইটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে M1 সমান আসছে 69.95। ঠিক আছে, 69.95। হয়েছে মনে হয়, কেমন হয়েছে মনে হয়, আর পড়াবো কিনা তো বুঝতে পারছি না। ঠিক আছে, আর পড়াবো কিনা তো বুঝতে পারছি না, দেখি এটা নিজেরা করবা বাসায়, এটা নিজেরা করবা আজকে। তাহলে আর না পড়াই এইটুকু ছেড়ে দিই। ঠিক আছে, খিদে লেগে গেছে। ঠিক আছে, এটুকে ছেড়ে দিচ্ছি আজকে, নেক্সট ক্লাসে এটা এবং নেক্সট টপিক শুরু করব।